আপনারা শুনছেন কালো রাত 24। আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে চলে আসলাম রাজবাড়ির পরীর গল্প নিয়ে। আজ 3টা গল্প, একটা বাস্তব ঘটনা থাকছে। আশা করি সবগুলো গল্পই অনেক ভালো লাগবে। শুরুতে পরীর গল্প দিয়ে শুরু করব। গল্পটা শুরু করার আগে একটা কথা, 2 দিন পর বাংলাদেশে জাতীয় নির্বাচন নিয়ে তেমন কিছু বলতে চাই না। শুধু এটুকু বলবো, যাকে ভোট দিবেন সেই ব্যক্তিটা কেমন সেটা জেনে শুনে ভোট দিবেন। মনে রাখবেন, অন্যায় কাজ করবে এমন কাউকে যদি জেনে শুনে ভোট দেন, তো ওই ব্যক্তি যে অপরাধ, যে পাপ কাজ করবে, সে পাপের ভাগীদার আপনিও হবেন। এটা হাদিসের কথা। তাই আশা করি ন্যায় ও সৎ লোককে নিজের মূল্যবান ভোট দিবেন। অনেক কথা বলে ফেলাম, এখন শুরু করছি রাজবাড়ির পরীর গল্প। ঘড়িতে রাত 12টা। আমি আমার বন্ধু আশিক ঝোপের আড়ালে চুপ করে বসে আছি। ঝোপের আড়ালে লুকিয়ে থাকার কারণ হলো আমরা পরী দেখব। আমাদের গ্রামের অনেকেই বলে আমাদের গ্রামের পুরনো রাজবাড়িতে নাকি পরী থাকে। রাত গভীর হলে নাকি পরী শাড়ি পরে ঘুরে বেড়ায় এই রাজবাড়ির আশেপাশে। আমরা রাজবাড়ির পাশে ঝোপের আড়ালে লুকিয়ে আছি। তখন আমি ফিস ফিস করে আশিককে বললাম, হ্যাঁ রে আশিক, রাত তো অনেক হলো, কই আমরা তো রাজবাড়িতে কাউকে দেখতে পেলাম না। এখানে মনে হয় কেউ নেই, চল বাড়িতে যাই। আমার কথায় আশিক নিজের ঠোঁটের মাঝখানে আঙ্গুল দিয়ে ইশারা করে বলে চুপ। কথাটা বলে রাজবাড়ির দিকে আঙ্গুল তুলে বলে, ওই শোন, নুপুরের আওয়াজ শোনা যাচ্ছে, তাই না? আশিকের কথায় আমি মাথা নাড়িয়ে হ্যাঁ উত্তর দিয়ে দুজনে রাজবাড়ির ভেতরের দিকে তাকিয়ে রইলাম। এদিকে তখন দুজনে দেখলাম শাড়ি পরা সুন্দর একটা মেয়ে। মেয়েটার চুল অনেক বড়, মনে হচ্ছে পেছনে মাটিতে লেগে যাচ্ছে সেই চুল। মেয়েটা হেঁটে হেঁটে রাজবাড়ির পূর্ব দিকে একটা তাল গাছ আছে সেদিকে যাচ্ছে। এটা দেখে আমিও আশিক একজন অপরের দিকে তাকিয়ে বললাম, এটা কি তাহলে পরী? পরীটা দেখতে অনেক সুন্দর, তাই না? আমার কথা আশিক বলল, এই নিশাদ চল ওর পিছনেই দেখি পরীটা তাল গাছের কাছে গিয়ে কি করে। আশিকের কথায় ওকে বললাম, না, পরীকে দেখার ইচ্ছা ছিল, দেখেছি এতে অনেক। পরী কিছু নিয়ে ঝামেলায় জড়ানোর কোনো দরকার নেই। আরে কিসের ঝামেলা, কিছু হবে না, আমার সাথে আয়। কথা বলে আশিক ঝোপের আড়াল থেকে বেরোতে চাইলে ওর হাত টেনে ধরে বললাম, এই কি করিস, যাস না, বিপদে পড়তে পারিস, চল বাড়িতে চল। আমার এরকম কথা আশিক বললেন, আরে কিছু হবে না, তোর ভয় করলে তুই এখানে থাক, আমি দেখে আসি পরী তাল গাছের দিকেও কি করে। কথাটা বলে আশিক আমার কোনো কথা না শুনে পরীর পিছু পিছু পূর্ব দিকের তাল গাছের ওদিকে চলে গেলেন। এদিকে আমি সেই ঝোপের আড়ালেই বসে আছি। কেমন অজানা ভয় কাজ করছে আমার মাঝে। আমি ওখানে বসে, ওদিকে আশিক পরীর পেছনে পেছনে গেছে, আসার কোনো নাম নেই। আমি বেশ কিছুক্ষণ বসে থেকে ভাবতে থাকি, আশিকের কোনো সমস্যা হলো না তো? এই ভেবে এবার আস্তে করে বলে উঠে, আশিক কোথায় তুই? কিন্তু আমার কথার কোনো উত্তর পাই না। আমার কথার উত্তর না পাওয়ায় আমি সাহস করে ঝোপের আড়াল থেকে বেরিয়ে বলে উঠি, আশিক, আশিক কই গেলি? কিন্তু এবার কোনো উত্তর পেলাম না। আশিক হঠাৎ গেল কই? এবার অনেক ভয় করতে লাগলো। জায়গাটা কেমন নিরিবিলি, আশেপাশে কোনো বাড়িঘর নেই। আশিক আমার ডাক না শোনায় আমি পূর্ব দিকে থাকা তাল গাছের দিকে এগিয়ে যাব, এমন সময় পেছন থেকে আমার কাঁধে কেউ হাত রাখায় আমি ভয়ে কাঁপতে কাঁপতে পেছনে ঘুরতে দেখে আশিক দাঁড়িয়ে আছে। আশিককে দেখে লম্বা নিঃশ্বাস ছেড়ে বললাম, কই ছিলি এতক্ষণ? সে কখন থেকে ডাকছি, চল বাড়ি চল, এখানে থাকা ঠিক হবে না। কথাটা বলে বাড়ির দিকে হাঁটতে লাগলাম। এদিকে আশিকও আমার পাশে হাঁটত। আমি হাঁটতে হাঁটতে আশিককে বললাম, কিরে, পরী পেছনে পেছনে গিয়ে কি দেখলি? পরী কোথায় গেল? কিন্তু আমার কোনো কথার উত্তর দিলেন না আশিক। তখন আমি বলে উঠলাম, কিরে, তখন থেকে কেমন চুপ হয়ে আছিস, কিছু বলছিস না যে? পরীকে দেখে বোবা হয়ে গেলি নাকি? আমার কথা আশিক থেমে গিয়ে বলল, আমি তোর বন্ধু আশিক না? আমি তোর বন্ধু আশিক না, কথার একটা মোটা ভয়ানক গলা ছিল। এরকম কথা শুনে আশিকের দিকে তাকাতেই বুকের মাঝে ধুক করে উঠল, কারণ আমার পাশে আশিক নেই। এতক্ষণ যাকে আশিক মনে করছি সে আসলে আশিক না, সে একজন ভয়ানক মহিলা মানুষ। মহিলাটার মুখ পুড়ে গেছে, চোখের কোনো মনি নেই, পুরো চোখটা সাদা, চুলগুলো এলোমেলো অনেক বড়, দাঁতগুলো কালো রক্তমাখা। এরকম ভয়ঙ্কর মহিলাকে দেখে আমি চিৎকার দিয়ে বাড়ির দিকে একটা দৌড় দেই। ওদিকে পেছন থেকে শুনতে পাই ভয়ঙ্কর ওই মহিলার হাসির আওয়াজ। আমি এতটাই ভয় পেয়েছি যে জীবন বাঁচাতে পিছনে না তাকিয়ে এক দৌড়ে বাড়িতে যাই আর উঠানের চিৎকার দিয়ে ধপাস করে পড়ে যাই।
আমার চিৎকারে বাবা মা আমার বড় ভাই সবাই বের হন। ওরা বের হয়ে কি হয়েছে জিজ্ঞাসা করে। আমি ভয় কাঁপতে কাঁপতে সব ঘটনা খুলে বলি। সব শুনিয়ে বাবা অনেক রাগ করে বলেন, রাতের বেলা পুরনো রাজবাড়িতে যে কে যেতে বলেছে? আমি না হয় পালিয়ে আসছি, কিন্তু আশিক কোথাও নিশ্চয়ই কিছু হয়েছে। এই ভেবে বাবা আমার মাকে বললেন, তুমি নিশাদকে নিয়ে ঘরে থেকো, আমরা আসছি। এই বলে বাবা আমার বড় ভাইকে নিয়ে চলে গেলেন আশিকের বাড়িতে। আশিকের বাড়িতে গিয়ে ওর বাবা মা ভাই সবাইকে সব ঘটনা খুলে বললেন। সব শুনে আশিকের মা বাবা ভাই সহ আশেপাশের আরো কয়েকজন নিয়ে চলে গেলেন রাজবাড়িতে। সবে রাজবাড়িতে গিয়ে লাইট হাতে আশিককে ডাকতে লাগলেন আর খুঁজতে লাগলেন, কিন্তু আশিককে কোথাও পাচ্ছিলেন না। এভাবে বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজির পর হঠাৎ একটা রাজবাড়ির পূর্ব দিকে থাকা তালগাছের ওপরের দিকে লাইট মারে। তালগাছের ওপরে লাইট মারতে দেখে সেখানে ডালের ফাঁকে ঝুলে আছে আশিক। আশিক ওরকম অবস্থান দেখে 2-3 জন তালগাছে উঠে আর আশিককে অনেক কষ্টে ধরাধরি করে নামায়। আশিককে নিচে নামানোর পর বুঝতে পারে ও আর বেঁচে নেই, মারা গেছে। আশিক মারা যায়, ওর বাবা মা সহ সবাই কান্নাকাটি করে। এরকম একটা ঘটনা ঘটে যাবে কেউ ভাবতে পারিনি। এদিকে আশিক মারা গেছে এটা শুনে তো আমি আকাশ থেকে পড়ি। আশিক কিভাবে মারা গেল, কে মারল ওকে? আশিকের মৃত্যুর কথা শুনে আমি অনেক কান্না করি। এই ঘটনার পরের দিন সকালে আশিকের জানাজা করিয়ে কবর দেওয়া হয়। এদিকে আমার শরীরে অনেক জ্বর আসে। আমার জ্বর আসায় বাবা মা বুঝতে পারে ভয় পাবার কারণে জ্বর আসছে। আশিকের মতো আমার যেন কোনো ক্ষতি না হয় তাই বাবা একজন হুজুরকে নিয়ে আসেন। পরে সেই হুজুর এসে সব শুনে খবর নিয়ে বলেন, নিশাতের কোনো ক্ষতি ইনশাল্লাহ হবে না। আশিককে রাজবাড়িতে থাকা পরি মেরেছে। কেন মেরেছে এই জানতে চাইলে এটা হুজুর বলেন, রাজবাড়ির ওই তাল গাছে পরিটা থাকে। গত রাতে আশিক পরীর পিছনে পিছনে ওই তাল গাছের কাছে যান। ওখানে যাবার পর আশিকের ইচ্ছে হয় পরীর সাথে কথা বলবে। ইচ্ছে হওয়ায় পিছন থেকে আশিক কথা বলে ওঠে। আশিকের কথা শুনে সাথে সাথে সেখানে বাতাসে মিশে যান পরী। পরী চলে যাওয়ায় আশিক অনেক ডাকলেও পরী আর সামনে আসে না। পরী সামনে না আসে আশিক রেগে ওই তালগাছে প্রস্রাব করে দেন। আশিক তালগাছটা নোংরা করায় সে পরীকে আশিককেও ওখানে মেরে ফেলে। আশিক অপরাধ করেছে বলেও কি মেরে ফেলেছে, কিন্তু নিশাতের কোনো ক্ষতি পরী করবে না। এই বলে হুজুর আমাকে জারফুক করে দিয়ে চলে যায়। এই ঘটনার পর আল্লাহর রহমতে আমার কোনো সমস্যা হয় না। আমি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠি, কিন্তু আকাশের কথা ভাবলে এখনো মনটা খারাপ হয়ে যায়। প্রিয় লিসেনার, কেমন লাগলো রাজবাড়ির পুরীর ঘটনাটি? এখন চলে যাব বিলপাড়ের পিশাচ জিনের রহস্যময় গল্পে। আশা করি গল্পটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো শুরু করছি আমাদের আজকের গল্পটি। চরকান্দা গ্রামটা খুব শান্ত ছিল। চারিদিকে ধানক্ষেত, মাঝখানে কাঁচা রাস্তা আর গ্রামের দক্ষিণ প্রান্তে বিশাল একটা বিল। তার নাম কালাপানির বিল। লোকজন বলে এই বিলের পানি কখনো পুরোপুরি শুকায় না। খরার সময় মাঝখানে গভীর নীল কালো রঙের একটা অংশ থাকে, সে কারণে নাম হয়েছে কালাপানি। বিলের একদম পশ্চিম পারে দাঁড়িয়ে আছে একটা বিশাল বটগাছ। গাছটা এত পুরাতন যে কেউ জানে না কবে লাগানো হয়েছিল। তার ঝুরি মাটিতে নেমে নতুন কাণ্ড হয়ে গেছে। দিনের বেলা গাছটা দেখতে স্বাভাবিক লাগলেও সন্ধ্যার পর যেন অদ্ভুত একটা অন্ধকার তাকে ঘিরে ধরে। গ্রামের বয়স্করা প্রায় বলতো, ওটা বট গাছ ভালো না রে বাবা, সন্ধ্যার পর ওইদিকে যাস না। কিন্তু এসব কথা তরুণেরা পাত্তা দিত না। এক বর্ষার ভোরে গ্রামের 2 জেলে রহিম আর সোবহান জাল নিয়ে গেল কালাপানির বিলে। সারা রাত বৃষ্টি হয়েছিল, কুয়াশা ভেসে আসে পানির ওপরে। রহিম বলল, এ সময় মাছ বেশি ওঠে, আজ ভালো ধরা পড়বে। সোবহান একটু কাপা গলায় বলল, তুই কি গত রাতে আওয়াজ শুনছিস নাই? কিসের আওয়াজ? হাসির মতো আবার কান্নার মতো। রহিম হেসে উঠল, এই বুড়োদের গল্পে তোরও মাথা নষ্ট হয়েছে। তারা নৌকায় নামিয়ে মাছ বিলে গেল। জাল ফেললো, কিছুক্ষণ পরেই টান লাগলো। খুশিতে রহিম বলল, দেখছিস বলছিলাম না। কিন্তু জাল তুলতে গিয়ে তারা থমকে গেল। জালে মাছ না, বরং কাদাই মাখা একটা কালচে কাপড় জড়িয়ে আছে, আর সে কাপড় থেকে তীব্র দুর্গন্ধ। হঠাৎ বিলের পশ্চিম পাড় থেকে একটা অদ্ভুত শব্দ ভেসে এলো। শব্দটা মানুষ না, আবার পুরো পশুও না, গলা যেন গভীর কুয়োর ভিতর থেকে আসছে। সোবান ভয় পেয়ে সেখানে দাঁড়িয়ে গেল। কে ওখানে? বটগাছের ঝুড়ির ফাঁক দিয়ে যেন কেউ নড়ল। রহিম চিৎকার করে বলল, কেউ থাকলে বের হয়ে আয়। তারপর হঠাৎ নৌকাটা কেঁপে উঠল, পানি ঘূর্ণির মতো ঘুরতে লাগলো। রহিম ভারসাম্য হারিয়ে পানিতে পড়ে গেল।
সোবান হাত বাড়ালো, কিন্তু পানির ভিতর থেকে যেন কালো একটা ছায়া রহিমকে টেনে নিচ্ছে। রহিমের মুখ ভেসে উঠল একবার, চোখ বিস্ফোরিত। মুখ খুলে কিছু বলতে চাইছে, কিন্তু শব্দ বের হলো না। তারপর সব শান্ত, পানি আবার স্বাভাবিক হয়ে গেল। সোবান কাঁপতে কাঁপতে তীরে ফিরে এলো। সেদিন দুপুরে রহিমের লাশ পাওয়া গেল বিলের পশ্চিম পারে বট গাছের নিচে। লাশের চেহারা দেখে সবাই আঁতকে উঠল। শরীরে বড় কোনো ক্ষত নেই, কিন্তু মুখে এমন ভয়ের ছাপ যেন মৃত্যুর আগে মুহূর্তে সে এমন কিছু দেখেছে যা ভাষায় বলা যায় না। রহিমের স্ত্রী বিলাপ করতে লাগলো। গ্রামের মুরব্বীরা বলল, এটা ভালো লক্ষণ না। সোবান কাপা গলায় বলল, ওই বটগাছ, ওখান থেকে আওয়াজ আসছিল। কেউ বিশ্বাস করলো, কেউ করলো না। কিন্তু 3 দিন পর আরেকটা ঘটনা ঘটল। গ্রামের কিশোর রতন গরু চড়াতে গিয়ে বিলের পাড়ে বসেছিল। সন্ধ্যা হয়ে আসছিল। সে হঠাৎ দেখতে পেল বটগাছের ঝুড়ির ফাঁকে সাদা কাপড় পরা একটা লম্বা অবয়ব দাঁড়িয়ে আছে। রতন ভাবল হয়তো কেউ দুষ্টুমি করছে। সে কাছে এগোতেই সে অবয়বটা ধীরে ধীরে গাছের ভেতরে ঢুকে গেল, যেন গাছটাই তাকে গিলে ফেলল। রতন ভয় পেয়ে দৌড়াতে লাগলো, কিন্তু বাড়ি আর পৌঁছাতে পারল না। পরদিন সকালে তার নিথর দেহ পাওয়া গেল একই জায়গায়। এবার আর কেউ সন্দেহ করল না। গ্রামের মানুষ সন্ধ্যার পর বিলের দিকে যাওয়া বন্ধ করে দিল। রাত অনেকেই বলল তারা বটগাছের দিক থেকে আলো দেখেছে। কেউ কেউ বলল কান্নার শব্দ শুনছে। গরু ছাগল হঠাৎ করে উধাও হতে শুরু করলো। একদিন ভোরে দেখা গেল বিলের পাড়ে একটা ছাগলের হাড় পড়ে আছে, মাংস নেই, শুধু হাড়। মুরব্বীরা বৈঠক ডাকলো। গ্রামের চেয়ারম্যান বললেন, এটা কোনো সাধারণ ব্যাপার না, কিছু একটা আছে ওই বিলে। এক বৃদ্ধ ফিসফিস করে বললেন, বিশ্বাস জিন, অনেক বছর আগে এই বিলে নাকি ডুবে মরেছিল এক তান্ত্রিক, তার আত্মা শান্তি পায়নি। সবাই থমকে গেল। সেদিন রাতে এই গ্রামের সাহসী যুবকরা মশাল নিয়ে বিলের পাড়ে গেল। বটগাছের সামনে দাঁড়িয়ে তারা চিৎকার করলো, যে থাকিস বের হয়ে আয়। হঠাৎ বাতাস থেমে গেল। মশালের আগুন একসাথে নেমে গেল, চারিদিক অন্ধকার। তারপর গাছের ঝুড়ি নড়তে লাগলো, যেন জীবন্ত সাপের মতো কিলবিল করছে। একটা লালচে চোখ, জলজল অন্ধকার। গভীর কর্কশ একটা কণ্ঠ ভেসে এলো, এই বিল আমার। তারপর হঠাৎ একটা চিৎকার। এক যুবক মাটিতে লুটিয়ে পড়ল। অন্ধকারের ভেতর থেকে লম্বা ছায়া এগিয়ে আসছে। বটগাছের নিচে সেই রাতের চিৎকার যেন এখনো বাতাসে ঝুলে আছে। যুবকরা যখন মশাল নিয়ে দাঁড়িয়েছিল, তখন যে ছেলেটা হঠাৎ মাটিতে লুটিয়ে পড়েছিল তার নাম ছিল কামাল। সাহসী দাপুটে, গ্রামের কারোর অন্যায় সহ্য করত না, কিন্তু সেদিন সে যেন নিথর কাঠ হয়ে পড়েছিল। মশাল আবার জ্বালানো হলে দেখা গেল কামালের শরীরে বড় কোনো ক্ষত নেই, কিন্তু তার গলা যেন অদ্ভুতভাবে শক্ত হয়ে গেছে। চোখ দুটি স্থির, ভয়ে চরম সীমায় জমে থাকা এক অভিব্যক্তি। যে একজন ফিসফিস করে বলল, ওর নিঃশ্বাস নাই। আরেকজন বলল, চল পালাই, এটা মানুষ না। ঠিক তখনই বটগাছের ঝুড়ি থেকে কেমন যেন ভারী শব্দ হলো। কেউ যেন গাছের ভেতরে হাঁটছে। শুকনো পাতার খসখস শব্দ, কিন্তু বাতাস নেই। হঠাৎ বিলের পানি অস্বাভাবিকভাবে ফুটে উঠল। ঢেউ না, কিন্তু ভেতর থেকে কিছু যেন নড়ছে। যুবকরা আর দাঁড়ায়নি। কামালের দেহ টেনে হিঁচড়ে নিয়ে দৌড়ে দিল গ্রামে। পরদিন সকালে খবর আগুনের মতো ছড়িয়ে পড়ল। এবার 3 জন মারা গেছে, রহিম, রতন আর কামাল। গ্রামের নারীরা কান্নায় ভেঙে পড়ল। পুরুষদের চোখেও আতঙ্কে স্পষ্ট। বিকেল হলেই যেন চারিদিকে একটা চাপা নীরবতা নেমে আসে। মসজিদের মাইকে মাগরিবের আজান হওয়ার আগেই সবাই দরজা জানলা বন্ধ করে দেয়। বিলের দিকটা যেন নিষিদ্ধ এলাকা। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, রাতে মাঝে মধ্যে বিলের দিক থেকে আলো দেখা যায়। কেউ কেউ বলল বটগাছের মাথায় আগুনের মতো লাল কিছু জ্বলে। আবার কেউ বলল সাদা পোশাক পরা লম্বা একটা অবয়ব গাছের ঝুড়ি ধরে নিচে নামে। এক রাতে বৃদ্ধ নাসিরউদ্দিন তার উঠোনে বসেছিল। হঠাৎ তিনি শুনলেন দূরে বিলের দিক থেকে গরুর ডাকের মতো শব্দ, হাম্বা হাম্বা। তারপর হঠাৎ সেই ডাক বদলে গেল কর্কশ হাসিতে। তিনি কাঁপতে কাঁপতে ঘরে ঢুকে দরজা বন্ধ করলেন। সকালে খবর এলো মজনুর গরুটা নেই। দুপুরের দিকে কয়েকজন সাহস করে বিলের পাড়ে গেল। দেখলো বটগাছের কাছে ঘাসের উপরে ছড়ানো কিছু হাড় পড়ে আছে, গরুর। কিন্তু আশ্চর্য, রক্তের চিহ্ন প্রায় নেই, যেন কেউ মাংস খুব দ্রুত অদ্ভুতভাবে আলাদা করে নিয়েছে। গ্রামের মানুষ এবার চিন্তিত হলো, এটা কোনো সাধারণ শিয়াল বা বাঘ না। এক বৃদ্ধ বললেন, পিশাচজিন রক্ত খায় না, সবসময় ভয় খায়। মানুষের ভয় তার শক্তি বাড়ে। এই কথাটা গ্রামের লোকজন বুকের ভেতর কাঁপন ধরিয়ে দিল। সে রাতে নতুন ঘটনা ঘটল। কামালের ছোট ভাই সাব্বির ঘুমিয়েছিল। গভীর রাতে অনুভব করলো কেউ যেন তার বুকের উপরে বসে আছে। সে চোখ খুলতে দেখল ঘরের কোণে ছায়া জমাট বেঁধে আছে। ছায়াটা ধীরে ধীরে লম্বা হতে লাগলো।
ছাদের সাথে মিলে গেল প্রায়। সাব্বির চিৎকার করতে চাইল, কিন্তু গলা দিয়ে শব্দ বের হলো না। ছায়ার ভেতর থেকে দুটো জ্বলন্ত চোখ ফুটে উঠল। একটা কর্কশ কণ্ঠ বলল, তোমরা আমাকে ডাকছিলে। সাব্বিরের নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল। হঠাৎ বাইরে আজানের শব্দ ভেসে এলো ফজরের। ছায়াটা মিলে গেল। সাব্বির অজ্ঞান হয়ে পড়ল। এই ঘটনার পর আর দেরি করল না গ্রামবাসী। মসজিদের সামনে বড় বৈঠক বসল। চেয়ারম্যান বললেন, আমাদের কাউকে ডাকতে হবে, কবিরাজ না আনলে এ থেকে রক্ষা নাই। কেউ বলল, পাশের ইউনিয়নে এক কবিরাজ আছে, হাজি করিমউদ্দিন। উনি নাকি অনেক বড় বড় ঝাড়ফুঁক করেছে, জিনভূত তাড়াতে পারে। সিদ্ধান্ত হলো পরদিনই তাকে আনা হবে। কিন্তু সেই রাতটায় সবচেয়ে ভয়ানক হয়ে উঠল। বাতাস ছিল একদম স্থির। কুকুরগুলো অকারণে ডেকে যাচ্ছিল। হঠাৎ একসময় পুরো গ্রাম জুড়ে যেন কাঁপুনি ছড়িয়ে পড়ল। বিলের দিক থেকে কালো কুয়াশার মতো কিছু উঠে আসছিল। ধীরে ধীরে সেই কুয়াশা বটগাছ ঘিরে পাক খেতে লাগলো। তারপর একটা গর্জন, মানুষ না পশু না মিশ্র একটা বিকট শব্দ। হঠাৎ বিলের পানি দুই পাশে সরে গিয়ে মাঝখানে যেন কালো কিছু উঠল। একটা অবয়ব, লম্বা, কাঁধ পর্যন্ত ঝুলে থাকা চুলের মতো কালো ছায়া, হাত অস্বাভাবিক দীর্ঘ। সে বটগাছের কাণ্ডে হাত রাখলো। গাছটা যেন তার শক্তি শুষে নিচ্ছে, নাকি সে গাছ থেকে শক্তি নিচ্ছে বোঝা গেল না। তার চোখ লাল হয়ে চলল। সে ফিসফিস করে বলল, তোমরা কবিরাজ আনবে, আনো। তারপর অট্টহাসি। হাসির শব্দে আশেপাশের বাড়ির কাজ কেঁপে উঠল। ভোরে যখন গ্রামবাসীরা কবিরাজ আনতে রওনা দিল, তখন তারা খেয়াল করলো বটগাছের ঝুড়ির ফাঁকে যেন কিছু ঝুলছে। কাছে গিয়ে দেখে একটা মৃত ছাগল, কিন্তু ছাগলের চোখ দুটো খোলা, আর সে চোখে অদ্ভুত একটা লাল আভা। মনে হলো যেন কেউ তাকিয়ে আছে তাদের দিকে। বিলের পানি তখন একদম স্থির, অস্বাভাবিকভাবে স্থির, আর বটগাছের ছায়া আগের চেয়ে যেন বড়। চারকান্দা গ্রামে সেদিন সকালটা ছিল অস্বাভাবিক নীরব। পাখির ডাক নেই, গরুর ঘণ্টার শব্দ নেই, এমনকি বাচ্চাদের খেলাধুলার আওয়াজও নেই। যেন পুরো গ্রাম একটা অদৃশ্য চাপে থমকে আছে। চেয়ারম্যান ইমাম সাহেব আর 5 জন মুরব্বী ভোরেই রওনা দিয়েছিল পাশের ইউনিয়নের দিকে, কবিরাজ হাজি করিমউদ্দিনকে আনতে। কবিরাজ করিমউদ্দিনের বয়স প্রায় 70, সাদা দাড়ি, চোখে ঘোলাটে দৃষ্টি, কিন্তু কণ্ঠে দৃঢ়তা। বলা হয় তিনি বহু জায়গায় জিন ভূতের ঝাড়ফুঁক করেছেন, তবে তিনি নিজেও জানেন সব জিন একরকম না। যখন তাকে পুরো ঘটনা বলা হলো, 3 জন মানুষ মারা গেছে, গরু ছাগল উধা হচ্ছে, বিলের বটগাছ থেকে অদ্ভুত শব্দ ভেসে আসছে, তিনি চুপ করে শুধু শুনলেন। তারপর ধীরে বললেন, গাছটা পুরনো, অনেক পুরনো। চেয়ারম্যান বললেন, পানিটা গভীর, মাঝখানে খুব গভীর। কবিরাজের চোখে এক ঝলক চিন্তার ছায়া নেমে এলো। এটা সাধারণ জিন না, সম্ভবত জায়গা দখল করে থাকা পিশাচ জিন। পানি আর গাছ, এই 2 জিনিসে এদের শক্তি বাড়ে। গ্রামবাসীদের সবারই বুক কেঁপে উঠল। বিকেলের দিকে কবিরাজ চারকান্দা গ্রামে পৌঁছালেন। তার হাতে একটা পুরনো লাঠি, সাথে কাপড়ে মোড়ানো কিছু জিনিস, তাবিজ, কোরআনের আয়াত লেখা কাগজ, কালো সুতা, সরিষা, লবণ। গ্রামের মানুষ তাকে ঘিরে ধরল। কেউ কান্না করলো, কেউ হাত ধরে অনুরোধ করলো। কবিরাজ বললেন, ভয় পাবেন না কেউ, কিন্তু আমার কথা অমান্য করবা না। সন্ধ্যার আগেই তিনি বিলের পাড়ে গেলেন। বটগাছটা দেখে তিনি থমকে দাঁড়ালেন। গাছটার চারপাশে অদ্ভুত ঠান্ডা অনুভূত হচ্ছিল। আশেপাশে রোদ থাকলেও গাছের নিচে যেন অন্ধকার ঘনীভূত। তিনি মাটিতে বসে কিছু আয়াত পড়তে লাগলেন। বাতাস ধীরে ধীরে ভারী হয়ে উঠল। হঠাৎ ঝুড়িগুলো কাঁপতে শুরু করলো। গ্রামবাসীরা পেছনে সরে গেলেন। কবিরাজ লাঠি দিয়ে মাটিতে একটা বৃত্ত আঁকলেন। বৃত্তের ভেতর লবণ ছিটালেন। এই বৃত্তের বাইরে কেউ যাবে না। কবিরাজ উচ্চস্বরে তেলাওয়াত শুরু করলেন। প্রথমে কিছু হলো না, তারপর বিলের পানি যেন ধীরে ধীরে কাঁপতে লাগলো। বটগাছের পাতাগুলো একসাথে সশব্দে কাঁপতে লাগলো, অথচ বাতাস নেই। একটা গভীর গর্জন শোনা গেল। কবিরাজের কণ্ঠ আরও জোরালো হলো। হঠাৎ গাছের কাণ্ডে কালো দাগ ফুটে উঠল, যেন পোড়া দাগ। সেই দাগ থেকে ধোঁয়ার মতো কুয়াশা বেরোতে লাগলো। গ্রামবাসীদের একজন ভয় পেয়ে চিৎকার করলো। সঙ্গে সঙ্গে সে বৃত্তের বাইরে পা রাখলো। ঠিক সেই মুহূর্তে কুয়াশাটা দ্রুত ছুটে গিয়ে তার গায়ে আঘাত করল। লোকটা ছিটকে পড়ে গেল, তার চোখ উল্টে গেল। কবিরাজ চিৎকার করে বললেন, ওকে বৃত্তের ভেতরে আনো। দুজনে দৌড়ে গিয়ে তাকে টেনে আনলো। লোকটা কাঁপছিল, মুখ দিয়ে ফেনা বের হচ্ছিল। কবিরাজ তার কপালে হাত রেখে আয়াত পড়লেন। কয়েক মিনিট পর লোকটা শান্ত হলো, কিন্তু অজ্ঞান হয়ে রইল। কবিরাজ বুঝলেন এটা শক্তিশালী সত্তা। সূর্য পুরোপুরি ডুবে গেলে হঠাৎ চারিদিক অন্ধকারে ঢেকে গেল। চাঁদ উঠলেও যেন আলো মাটিতে পৌঁছাচ্ছে না। বিলের মাঝখানে পানি ঘূর্ণির মতো ঘুরতে শুরু করলো। তারপর ধীরে ধীরে সেই ঘূর্ণির ভেতর থেকে একটা কালো অবয়ব উঠতে লাগলো। লম্বা,
অস্বাভাবিক লম্বা, হাত দুটো হাঁটুর নিচে, চুলের মতো ছায়া কাঁধে ঝুলে আছে, চোখ দুটো লাল আগুনের মতো জ্বলছে। গ্রামবাসীর একসাথে দোয়া পড়তে লাগলো। অবয়বটা ধীরে ধীরে বটগাছের দিকে এগিয়ে এলো। তার পা মাটিতে স্পর্শ করছে না, ভাসছে। একটা কর্কশ কণ্ঠ ভেসে এলো, এই জমি, এই বিল আমার। কবিরাজ লাঠি উঁচু করলেন, তুই আল্লাহর বান্দানা, শয়তানের দোসর। অবয়বটা হেসে উঠল, হাসির শব্দে কানে তালা লেগে গেল সবার। আমি ক্ষুধার্ত। হঠাৎ সে বটগাছের ঝুড়ি ছিঁড়ে ফেলল এক ঝটকায়। গাছ কেঁপে উঠল। কবিরাজ দ্রুত মাটিতে কিছু চিহ্ন আঁকলেন, উচ্চস্বরে আয়াত পড়তে লাগলেন। অবয়বটা কাছে আসতে যেন অদৃশ্য দেয়ালে ধাক্কা খেল। সে গর্জে উঠল, তার চোখে লাল আভা আরো তীব্র হলো। হঠাৎ বিলের পানি তীরের দিকে ছুটে এলো, ঢেউ এসে গ্রামবাসীদের পায়ে লাগলো। এক যুবক ভয় পেয়ে পেছনে পড়ে গেল বৃত্তের বাইরে। অবয়বটা মুহূর্তের দিকে তার দিকে ছুড়ল। সবাই চিৎকার করলো, কিন্তু ঠিক তখনই কবিরাজ লাঠি মাটিতে আঘাত করলেন। একটা তীব্র শব্দ হলো, অবয়বটা থেমে গেল। সে কর্কশ গলায় বলল, তুই আমাকে থামাতে পারবি না। তারপর হঠাৎ সে ধোয়ার মতো মিলিয়ে গেল। বিল আবার শান্ত, বটগাছ স্থির, শুধু ঠান্ডা বাতাস বয়ে গেল। সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলতে যাচ্ছিল। তখন কবিরাজ ধীরে বললেন, এটা শেষ না? চেয়ারম্যান জিজ্ঞাসা করলেন, মানে? কবিরাজ গম্ভীর কণ্ঠে বললেন, এটা খুব পুরনো পিশাচ জিন, হয়তো বহু বছর ধরে এই বিলে বন্দি ছিল, এখন জেগে উঠছে। আমি একা একা তাড়াতে পারবো না। গ্রামবাসীদের বুক ধরফর করতে লাগলো। তাহলে কি হবে? কবিরাজ বললেন, আরো বড় শক্তির দরকার, এমন একজন দরকার যে একে বন্দি করতে পারবে। ঠিক তখনই বটগাছের দিক থেকে আবার মৃদু হাসির শব্দ এলো, যেন সে সব শুনছে। গ্রামবাসীরা ঘরে ফিরেছে কেউ কেউ, কিন্তু কারোর চোখেও না একটু ঘুম নেই। কবিরাজ করিমউদ্দিন মসজিদের বারান্দায় বসে আছেন। হঠাৎ তিনি অনুভব করলেন তার পেছনে কেউ দাঁড়িয়ে। তিনি ঘুরে তাকালেন, কেউ নেই, কিন্তু মাটিতে একটা কালো ছায়া। ছায়াটা ধীরে ধীরে লম্বা হচ্ছে, আর কানে ভেসে এলো ফিসফিস শব্দ। তোর শক্তি কম করিমউদ্দিন। কবিরাজের কপালে ঘাম জমল। তিনি বুঝলেন পিশাচ জিন শুধু বিলে না, সে এখন পুরো গ্রামে ছড়িয়ে পড়েছে। কবিরাজের ব্যর্থতার শুরু। সেই রাতের পর চারকান্দা গ্রাম আর আগের মতো রইল না। কবিরাজ করিমউদ্দিন বুঝে গিয়েছিলেন এটা শুধু একটা অশরীরী শক্তি নয়, এটা জায়গা দখল করে থাকা প্রাচীন পিশাচ জিন, যা বটগাছ আর বিলের গভীর পানির সাথে বাঁধা। ভোরতে তিনি আবার বিলের দিকে রওনা দিলেন, সঙ্গে চেয়ারম্যান, ইমাম সাহেব আর কয়েকজন সাহসী যুবক। আজ আকাশ অস্বাভাবিক মেঘলা, সূর্য উঠেছে কিন্তু আলো ফ্যাকাশে। বটগাছের কাছে পৌঁছাতেই করিমউদ্দিন থমকে গেলেন। গতকালের পোড়া দাগগুলো আরও গাঢ় হয়েছে। গাছের কাণ্ডের একপাশে ফাটল দেখা গেছে, যেন ভেতর থেকে কেউ চাপ দিচ্ছে। তিনি নিচু গলায় বললেন, এটা গাছের সাথে বাঁধা আছে, হয়তো এই গাছটাই ওর আশ্রয়। ইমাম সাহেব জিজ্ঞাসা করলেন, গাছ কাটলে? কবিরাজ মাথা নেড়ে বললেন, না, ভুল করলে বিপদ বাড়বে, আগে বুঝতে হবে ওর মূল কোথায়। দুপুরের দিকে হঠাৎ খবর এলো বিলের পানি কমতে শুরু করেছে। গ্রামবাসীরা দৌড়ে গেল, দেখলো মাঝখানের গভীর অংশে পানি যেন নিজে নিজে নিচে নামছে। চারপাশের কাদা বের হয়ে পড়ছে, কাদা থেকে উঠছে তীব্র গন্ধ। একজন বৃদ্ধ চিৎকার করে বললেন, ওর আসল জায়গা দেখা দিচ্ছে। হঠাৎ কাদার মাঝখান থেকে ফুসফুস বাতাস ঢোকার মতো শব্দ হলো। তারপর একটা কালো বুদবুদ উঠল। বুদবুদ কেটে গিয়ে বের হলো কালো ধোঁয়া। ধোঁয়াটা বাতাসে না মিশে সরাসরি বটগাছের দিকে ছুটে গেল। কবিরাজ দাঁড়িয়ে আয়াত পড়তে লাগলেন, কিন্তু এবার ধোঁয়া থামল না, বরং গাছের ঝুড়িগুলো কাঁপতে কাঁপতে যেন আরো লম্বা হয়ে গেল। সন্ধ্যার আগেই তওবা শুরু হলো। গ্রামের উত্তরপাড়ায় আজিজ মিয়ার বাড়িতে হঠাৎ গরুগুলো চিৎকার শুরু করলো। মানুষ দৌড়ে গেল, দেখলো গোয়াল ঘরের দরজা ভাঙা, ভেতরে দুটো গরু পড়ে আছে, নড়ছে না, শরীরে বড় ক্ষত নেই, কিন্তু চোখ দুটো আতঙ্কে স্থির। আজিজ মিয়া কাঁদতে কাঁদতে বললেন, আমি কিছুই বুঝি নাই। হঠাৎ ঠান্ডা বাতাস ঢুকলো, তারপর গরুগুলো লোটায় পড়ল। ঠিক তখনই তার ছোট ছেলে বলল, আব্বা, ওইদিকে কেউ দাঁড়ায় আছে। সবাই তাকালো। দূরের বাঁশঝাড়ের পাশে লম্বা একটা কালো অবয়ব, চোখ দুটো লাল। এক সেকেন্ড, তারপর মিলে গেল। রাত নামতে করিমউদ্দিন সিদ্ধান্ত নিলেন আজ চূড়ান্ত ঝাড়ফুঁক করবেন। মসজিদের সামনে বড় জায়গায় সবাই জড়ো হলো। নারীরা ঘরের ভেতরে দোয়া পড়ছে। তিনি বললেন, আজকেও ভয় পাইবা না, যাই দেখো দৌড়াইবা না। তারপর তিনি সরিষা, লবণ আর পানি মিশিয়ে চারিদিকে ছেড়াতে লাগলেন। হঠাৎ বাতাসের গতিবেগ বেড়ে গেল, ধুলো উঠতে লাগলো, আকাশে কালো মেঘ জমে গেল। বিলের দিক থেকে গর্জন শোনা গেল। মুহূর্তের মধ্যে বটগাছের জুড়িগুলো যেন ছিঁড়ে আকাশে উঠতে লাগলো। একটা প্রচণ্ড শব্দ, তারপর পিশাচ জিন আবির্ভূত হলো। এবার আগের চেয়ে অনেক বড়।
তার শরীর ধোয়ার মতো, কিন্তু ভেতরে কালো কঙ্কাল সদৃশ্য অবয়ব দেখা যায়। চোখ দুটো জ্বলন্ত কয়লার মতো। সে ধীরে ধীরে সামনে এগিয়ে এলো। গ্রামবাসীদের বুক কাঁপছে। কবিরাজ উচ্চস্বরে আয়াত পড়তে লাগলেন। হঠাৎ পিশাচ হাত তুলল, মাটি কেঁপে উঠল। কবিরাজ ছিটকে পড়ে গেলেন। তার লাঠি কয়েক হাত দূরে গিয়ে পড়ল। সবাই চিৎকার করে উঠল, পিশাচ গর্জে উঠল, এই গ্রাম এখন আমার। তার কণ্ঠে যেন শত মানুষের আর্তনাদ মিশে আছে। কবিরাজ উঠে দাঁড়াতে চেষ্টা করলেন, কিন্তু শরীর কাঁপছে। তিনি বুঝলেন তার শক্তি যথেষ্ট না। তিনি চিৎকার করে বললেন, সবাই ঘুরে দাঁড়াও, দরজা বন্ধ করো। হঠাৎ পিশাচ ঝড়ের মতো ছড়িয়ে পড়ল। গ্রামের কয়েকটা ঘরের চাল উড়ে গেল, গাছ উপড়ে পড়ল, মানুষ দৌড়াতে লাগলো। রাত গভীর হলে সব শান্ত হয়ে গেল, কিন্তু ক্ষয়ক্ষতি হয়ে গেছে। দুজন বৃদ্ধ অসুস্থ হয়ে পড়েছে, কয়েকটা গরু মারা গেছে। কবিরাজ করিমউদ্দিন বসে আছেন মাথা নিচু করে। চেয়ারম্যান ধীরে বললেন, আপনি তো বলেছিলেন পারবেন। কবিরাজ কাপা গলায় বলল, এটা আমার সাধ্যের বাইরে। এই পিশাচ বহু বছরের, হয়তো 100 বছরের। তাহলে একজন আছে আমার উস্তাদের শিষ্য, নাম ফকির মাওলানা রশিদ শাহ। সে পারবে, কিন্তু তাকে আনতে দূরে জেলা যেতে হবে। গ্রামবাসীদের চোখে আবার ক্ষীণ আশা জ্বলে উঠল। কিন্তু ঠিক তখনই দূরে বিলের দিকে থেকে আমার সে হাসির শব্দ ভেসে এলো, যেন সে জানে আরো বড় কেউ আসছে। গভীর রাতে কবিরাজ করিমউদ্দিন একা বসে আছেন। হঠাৎ তার সামনে মাটিতে ফাটল ধরল। ফাটল থেকে কালো ধোঁয়া বের হলো। ধোঁয়ার ভেতরে লাল চোখ, একটা ফিসফিস শব্দ, তুই আমাকে থামাতে পারলি না, পরের জনকেও পারতে দিব না। তারপর ধোঁয়া মিলিয়ে গেল। করিমউদ্দিন বুঝলেন এটা শুধু শক্তিশালী না, এটা চালাক, এটা ভয়ের অস্ত্র বানায়। পরের দিন ভোরে চারকান্দা গ্রামকে যেন চিনতেই পারা যাচ্ছিল না। কোথাও ভাঙা চাল, কোথাও উপরে পড়া গাছ, গোয়ালঘরের দরজা ছিঁড়ে গেছে। বাতাসে একটা অদ্ভুত গন্ধ, কাদা, ধোয়া আর পচা পাতার মিশ্রণ। মানুষজন ঘর থেকে বের হলেও কারোর চোখে স্বাভাবিকতা নেই। সবাই চুপচাপ, যেন উচ্চস্বরে কথা বললেই আবার কিছু জেগে উঠবে। কবিরাজ করিমউদ্দিন মসজিদের বারান্দায় বসেছিলেন, চোখের নিচে গভীর কালি। রাতভর তিনি ঘুমাননি। চেয়ারম্যান এগিয়ে এসে বললেন, আজই লোক পাঠাইতে হবে রশিদ শাহকে আনতে। কবিরাজ ধীরে মাথা নেড়ে বললেন, দেরি করা যাবে না, যত দেরি হবে ততই শক্তি পাবে। দুজন যুবক শওকত আর লিটন রওনা দিল দূর জেলার দিকে। সেখানে থাকেন ফকির মাওলানা রশিদ শাহ। তিনি নাকি বহু বছর ধরে নির্জনে থাকেন, সাধারণ মানুষের কাছে আসেন না সহজে। দীর্ঘ রাস্তা, কাঁচা পথ, নদী পার হওয়া, তারপর বাজারঘাট। শওকত ফিসফিস করে বলল, যদি উনি না আসেন? লিটন বলল, আসতেই হবে, না হলে গ্রাম শেষ। তারা জানতো না দূর থেকে কেউ যেন তাদের দেখছে। একটা কালো কাক অনেকক্ষণ ধরে তাদের মাথার উপর চক্কর দিচ্ছিল। এদিকে চারকান্দায় ভয় থেমে থাকেনি। বিলের দিকে হঠাৎ দক্ষিণ পাড়া রহিমা বেগম চিৎকার করে উঠলেন। তার ছোট ছেলেটা উঠানে খেলছিল, হঠাৎ সে স্থির হয়ে দাঁড়িয়ে গেছে। তার চোখ দুটো লালচে। সে ধীরে ধীরে বলছে, বিল আমার, তোমরা সবাই চলে যাও। মানুষ ছুটে এলো। ছেলেটার কণ্ঠ কিন্তু তার নিজের না, গভীর কর্কশ। কবিরাজ করিমউদ্দিন দ্রুত এসে আয়াত পড়তে লাগলেন। কয়েক মিনিট পর ছেলেটা মাটিতে লুটিয়ে পড়ল। জ্ঞান ফিরলে সে কিছুই মনে করতে পারল না। গ্রামবাসীরা বুঝে গেল পিশাচ এখন মানুষের শরীরে ভর করছে। সেই রাতে কবিরাজ একা গেলেন বিলের পাড়ে। চাঁদের আলো ফ্যাকাশে, বাতাস ঠান্ডা। বটগাছের নিচে দাঁড়িয়ে তিনি চোখ বন্ধ করলেন, মনোযোগ দিলেন। হঠাৎ তার কানে ভেসে এলো পুরনো এক আর্তনাদ। মনে হলো বহু বছর আগে কেউ এখনো সাহায্য চাইছিল। তিনি যেন একটা দৃশ্য দেখতে পেলেন। অনেক বছর আগে এক তান্ত্রিক এই বিলের সাধনা করছিল। কালো জাদুর চেষ্টা, শক্তি আহ্বান, কিন্তু সাধনা ব্যর্থ হয়। সে নিজেই শক্তি দ্বারা আক্রান্ত হয়। তার মৃত্যু হয় এই বটগাছের নিচে, আর তার ডাকা অশুভ শক্তি এখানে আটকে যায়। করিমউদ্দিন হাঁপ ছেড়ে চোখ খুললেন। তাহলে এটাই মূল। পিশার জিন শুধু বাইরে থেকে আসেনি, তাকে ডাকা হয়েছিল। এদিকে শওকত আর লিটন পৌঁছালো রশিদ শাহর আস্তানায়। জীর্ণ মাটির ঘর, সামনে পুরনো নিম গাছ। রশিদ শাহ লম্বা শুকনো মানুষ, চোখের তীক্ষ্ণ দৃষ্টি। সব শুনে তিনি দীর্ঘক্ষণ চুপ করে রইলেন। তারপর বললেন, এই নাম, এই বট গাছ আমি শুনেছি। তাহলে আপনি জানেন? শওকত শাহ কাপা গলায় বলল। রশিদ শাহ বললেন, এটা পিশাচ জিন মাহরুক। বহু বছর আগে এক তান্ত্রিক তাকে ডেকেছিল, কিন্তু বশ করতে পারেনি। তখন থেকে সে জায়গার সাথে বাধা। লিটন বলল, আপনি চলেন হুজুর, আমাদের গ্রাম শেষ হয়ে যাবে। রশিদ শাহ গভীর নিঃশ্বাস ফেললেন। একে তাড়ানো যাবে না, বন্দি করতে হবে, কিন্তু সে প্রতিরোধ করবে। ঠিক তখন বাইরে ঝড় শুরু হলো। নিম গাছের ডাল কাঁপতে লাগলো। রশিদ শাহ ফিসফিস করে বললেন, সে জেনে গেছে। চরকান্দায় সেই রাতে ভয়ঙ্কর ঘটনা ঘটল। বিলের পানি হঠাৎ উপচে গ্রামে ঢুকতে শুরু করলো।
অথচ বৃষ্টি হয়নি, পানি কালছে। মানুষ ঘর থেকে বের হতে পারছে না। বটগাছের মাথায় লাল আগুনের মতো আলো জ্বলছে। হঠাৎ আকাশে বিকট শব্দ। পিশাচ জিন পুরো অবয়বে আবির্ভূত হলো। এবার সে আগের চেয়ে বিশাল। তার কণ্ঠে বর্জ্যের মতো গর্জন। কে আমাকে থামাতে পারবে না। হঠাৎ সে এক ঝটকায় একটা গরুকে তুলে ছুঁড়ে ফেলল দূরে। মানুষ আতঙ্কে চিৎকার করছে। কবিরাজ করিমউদ্দিন চেষ্টা করলেন আয়াত পড়তে, কিন্তু ঝড়ের শব্দে তার কণ্ঠ ডুবে গেল। পিশাচ হাসল। তোমাদের বড় লোক আসছে। তার চোখ লাল হয়ে চলল। আসুক। তারপর সে ধীরে ধীরে মিলিয়ে গেল। পানি আবার সরে গেল, কিন্তু গ্রাম তছনছ। পরদিন দুপুরে দূর থেকে ধুলোর ঝড় উঠতে দেখা গেল। শওকত আর লিটন ফিরছে। তাদের সঙ্গে লম্বা পোশাক পরা একজন মানুষ, রশিদ শাহ। তিনি বিলের দিকে তাকালেন। বটগাছ স্থির দাঁড়িয়ে আছে, কিন্তু তার চোখে এক ঝলক আগুন জ্বলে উঠল। তিনি ধীরে বললেন, মারুক, আমি এসেছি। বাতাস হঠাৎ ঠান্ডা হয়ে গেল। বটগাছের ঝুড়ি কাঁপল। দূরে মৃদু হাসি ভেসে এলো। ঝড়ের আগে নীরবতা। রশিদ শাহ চারকন্দা গ্রামে পা রাখার পর থেকেই বাতাস যেন বদলে গেল। তিনি সারি সারি কারোর সাথে বেশি কথা বললেন না, শুধু বিলের দিকে তাকিয়ে রইলেন অনেকক্ষণ। বটগাছের ঝুড়ি অদ্ভুতভাবে স্থির, যেন অপেক্ষা করছে। কবিরাজ করিমউদ্দিন এগিয়ে এসে বললেন, হুজুর, সে খুব শক্তিশালী। আয়াতে কাঁপে, কিন্তু ভাঙে না। রশিদ শাহ শান্ত কণ্ঠে বললেন, ওকে তাড়াতে আসেনি, ওকে বাঁধতে এসেছি। চেয়ারম্যান কাঁপা গলায় জিজ্ঞাসা করলেন, কিভাবে? রশিদ শাহ মাটিতে লাঠি ঢুকে বললেন, ওর শক্তির 3টে উৎস। বিলের গভীর পানি, বটগাছ, মানুষের ভয়। 3টাই একসাথে বন্ধ করতে হবে। গ্রামবাসীদের বুক ধরফর করতে লাগলো। সে রাতেই পরিকল্পনা হলো। রশিদ শাহ বললেন, আজ রাতেই কাজ শুরু হবে, কিন্তু কেউ ভয় পাবে না। ভয় দেখলেই ও শক্তি পাবে। তিনি কয়েকজন সাহসী যুবক বাছাই করলেন, শওকত, লিটন, সাব্বির আর আরও 2জন। কবিরাজ করিমউদ্দিন থাকবেন পাশে। রশিদ শাহ বিলের চারপাশে 4টি জায়গায় মাটি খুঁড়ে ছোট পাথর পুঁতলেন। প্রতিটাতে কিছু আয়াত পরে ফু দিলেন। এগুলো সীমানা বানাবে। তারপর বটগাছের দিকে তাকিয়ে ফিসফিস করলেন, আজ শেষ রাত। মারুকের আবির্ভাব। মধ্যরাত। আকাশে মেঘ ঢেকে গেছে। হঠাৎ বিলের পানি নিজে নিজে ঘূর্ণি তুলতে শুরু করলো। বটগাছের ঝুড়ি কাঁপতে লাগলো। ঠান্ডা বাতাস ছড়িয়ে পড়ল পুরো গ্রামে। তারপর বিলের মাঝখানে ফেটে উঠে এলো কালো ধোঁয়ার স্তম্ভ। সে ধোঁয়ার ভেতর থেকে বিশাল অবয়ব। মারুক। আজ সে আগের চেয়েও আরো বড়। তার চোখ লাল আগুনের গোলার মতো। তার কণ্ঠে শত মানুষের চিৎকারের প্রতিধ্বনি। কে সাহস করেছে আমায় ডাকতে? রশিদ শাহ সামনে এগিয়ে গেলেন। তোর সময় শেষ। মারুক হেসে উঠল, আমি মাটির সাথে বাঁধা, তুই আমাকে ছুঁতে পারবি না। রশিদ শাহ মাটি দাঁড়িয়ে 2 হাত উঠালেন, উচ্চস্বরে তেলাওয়াত শুরু করলেন। চারিদিকে বাতাস ঘূর্ণিঝড়ের মতো ঘুরতে লাগলো। বিলের পানি তীরের দিকে ধাক্কা মারছে। মারুক এক ঝটকায় ঝড় তুলল। শওকত পড়ে যেতে যাচ্ছিল, কিন্তু সাব্বির তাকে ধরে রাখলো। রশিদ শাহ চিৎকার করলেন, ভয় পেও না। মারুক বটগাছের ঝুড়ি দিয়ে আঘাত করল মাটিতে। মাটি ফেটে গেল। হঠাৎ 4 কোণে পুঁতে রাখা পাথরগুলো আলো ছড়াতে শুরু করলো। একটা অদৃশ্য বৃত্ত তৈরি হলো বিলের চারপাশে। মারুক গর্জে উঠল, তুই সাহস করলি। সে ধোঁয়ার মতো ছড়িয়ে পুরো বৃত্তে আঘাত করল। বৃত্ত কেঁপে উঠল, কিন্তু ভাঙল না। বটগাছের গোপন কেন্দ্র। রশিদ শাহ চিৎকার করলেন, গাছের কাণ্ডে ফাটলটা দেখো। লিটন দৌড়ে গিয়ে দেখল ফাটলের ভিতরে কালো কিছু নড়াচড়া, যেন ভিতরে একটা হৃদস্পন্দন চলছে। রশিদ শাহ বললেন, ওর কেন্দ্র ওখানে, ওর বাঁধনে গাছের ভেতরে। তিনি দ্রুত কাণ্ডে হাত রাখলেন। মারুক বিকট চিৎকার করল। পুরো গ্রাম কেঁপে উঠল। বিলের পানি হঠাৎ উপড়ে গেল, যেন দেয়াল। রশিদ শাহ চোখ বন্ধ করে তীব্র কণ্ঠে আয়াত পড়তে লাগলেন। কবিরাজ করিমউদ্দিন পাশে দাঁড়িয়ে সহায়তা করলেন। মারুক এবার রূপ বদলালো। সে বিশাল ডানাওয়ালা ছায়ায় পরিণত হলো। চোখের লাল আলো সাদা হয়ে উঠল। সে গর্জে উঠল, এই গ্রাম আমি ছাড়ব না। হঠাৎ সে সাব্বিরের দিকে ঝাঁপ দিল। সাব্বির স্থির দাঁড়িয়ে দোয়া পড়তে লাগলো। মারুক তাকে স্পর্শ করতেই আগুনের মতো ঝলক বের হলো। সে পিছু হটল। রশিদ শাহ সুযোগ নিয়ে গাছের ফাটলে এক বিশেষ তাবিজ গুঁজে দিলেন। মুহূর্তের মধ্যে প্রচণ্ড শব্দ। বটগাছ কাঁপতে লাগলো। মারুক ছটফট করতে লাগলো। ধোয়া পাক খেয়ে গাছের ভেতরে টেনে ঢুকতে লাগলো। সে চিৎকার করছিল, আমি ফিরবো, আমি শেষ না। রশিদ শাহ শেষ আয়াত উচ্চারণ করলেন। 4 কোণের পাথরগুলো একসাথে আলো ছড়ালো। তারপর নীরবতা। বিল শান্ত। বটগাছ স্থির, ধোঁয়া নেই, লাল চোখ। ভোরের আলো। ভোরের প্রথম আলো উঠতেই গ্রামবাসীরা বুঝলো বাতাস বদলে গেছে। ঠান্ডা নেই, গন্ধ নেই, বিলের পানি স্বাভাবিক। বটগাছের ফাটল বন্ধ হয়ে গেছে, তবে কাণ্ডে কালো দাগ রয়ে গেছে। রশিদ শাহ ক্লান্ত হয়ে বসে পড়লেন। কবিরাজ করিমউদ্দিন বললেন, শেষ।
রশিদ শাহ ধীরে বললেন, বন্দী হয়েছে, যতদিন কেউ ওকে আবার ডাকবে না ততদিন বের হতে পারবে না। গ্রামবাসীরা কান্নায় ভেঙে পড়ল, স্বস্তির কান্না। সবাই যখন ফিরে যাচ্ছে তখন শওকত হঠাৎ থেমে গেল। সে দেখল বটগাছের এক ঝুড়ির ডগায় এক ফোঁটা তরল ঝুলে আছে কালো। সূর্যের আলো পড়তে সেটা লাল হয়ে ঝলসে উঠল, তারপর টুপ করে পড়ে গেল মাটিতে। মাটি সেটা শুষে নিল, কেউ খেয়াল করল না। নীরবতার ভেতরে অস্বস্তি। মাহরুখ বন্দী হওয়ার পর প্রথম কয়েকদিন চরকান্দা গ্রামে যেন উৎসবের আমেজ। মানুষ বিলের দিকে যেতে শুরু করলো, গরু আবার চড়তে লাগলো। সন্ধ্যার পরেও কেউ কেউ উঠানে বসে গল্প করছে, শিশুরা খেলছে, কিন্তু রশিদ শাহ এখনো গ্রাম ছাড়েননি। তিনি প্রতিদিন বিকেলে বটগাছের কাছে গিয়ে কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থাকেন। কবিরাজ করিমউদ্দিন একদিন জিজ্ঞাসা করলেন, হুজুর, তো সব শেষ হয়েছে তাই না? রশিদ শাহ সরাসরি উত্তর দিলেন না। তিনি শুধু বললেন, বন্দি মানি ধ্বংস না, আর পিশাচ ছাড়া প্রতিশোধ তুলে না। এই কথাটা করিমউদ্দিনের বুক ঠান্ডা করে দিল। পঞ্চম দিন থেকে অদ্ভুত কিছু শুরু হলো। বিলের পানি স্বাভাবিক, কিন্তু মাঝে মধ্যে হালকা বুদবুদ ওঠে। বটগাছ স্থির, কিন্তু গভীর রাতে তার ছায়া যেন নড়ে। এক রাতে সাব্বির স্বপ্ন দেখল, সে বটগাছের নিচে দাঁড়িয়ে, গাছের কাণ্ডে একটা ছোট্ট ফাঁক, সে ফাঁক থেকে কেউ ফিসফিস করছে, ভয় ফিরে আসবে। সাব্বির ঘুম ভেঙে উঠে বসে, বুক ধরফর করছে, বিশ্বাসঘাতকতার শুরু। গ্রামের এক লোক ছিল মকবুল, সে তান্ত্রিকতা, গোপন শক্তি এসব বিষয়ে আগ্রহী ছিল ছোটবেলা থেকে। মাহরুখ বন্দী হওয়ার পর থেকে সে অদ্ভুত চুপচাপ হয়ে গেছে। একদিন গভীর রাতে সে একা বিলের পাড়ে গেল, চাঁদের আলো ফ্যাকাশে। সে বটগাছের কাণ্ডে হাত রাখলো, মৃদু গলায় বলল, তুই যদি আমাকে শক্তি দিস আমি তোকে ছাড়াই দিব। কিছুক্ষণ পর কিছুই হলো না। তারপর গাছের ভেতর থেকে ঠান্ডা বাতাস বের হলো। মকবুল কেঁপে উঠল। ফাটলের ভেতর থেকে খুব ক্ষীণ লাল আভা ফুটে উঠল। একটা ফিসফিস শব্দ, রক্ত। মকবুলের চোখে লোভে ছিলিক। সে পকেট থেকে ছোট্ট ছুরি বের করলো, নিজের হাতের তালুতে হালকা কেটে রক্ত ঝরালো। রক্তের ফোঁটা গাছের কাণ্ডে পড়তেই মাটির নিচে যেন কম্পন হলো। দূরে কুকুর ডাকতে শুরু করলো। পরদিন থেকে অস্বাভাবিকতা বাড়ল। গরু আকারণে চিৎকার করছে, পাখি বটগাছের ডালে বসছে না, বিলের মাঝখানে আবার কুয়াশা জমছে। রশিদ শাহ বুঝলেন কিছু একটা হয়েছে। তিনি সাব্বিরকে জিজ্ঞাসা করলেন, রাতে কিছুই দেখেছ? সাব্বির স্বপ্নের কথা বলল। রশিদ শাহের মুখ গভীর হয়ে গেল। তিনি সবাইকে ডেকে বললেন, কেউ কি নিষেধ ভেঙে বিলের কাছে গেছে? সবাই চুপ, শুধু মকবুল মাথা নিচু করে দাঁড়িয়ে। মাহরুখের ফাটল। সে রাতেই ফাটলটা আবার স্পষ্ট হয়ে উঠল। বটগাছের কাণ্ডে লাল রেখা চলছে, বিলের পানি কাঁপছে। হঠাৎ বিকট শব্দ, ফাটলটা বড় হয়ে গেল, ভেতর থেকে কালো ধোঁয়া বেরোতে লাগলো। মাহরুখের কণ্ঠ আবার শোনা গেল, আমি ফিরেছি। গ্রাম জুড়ে আতঙ্ক, মানুষ দৌড়াতে লাগলো। রশিদ শাহ গর্জন করে উঠলেন, কে রক্ত দিয়েছে? মকবুল কাঁপতে কাঁপতে সামনে এলো, আমি শক্তি চাইছিলাম। এক মুহূর্ত নীরবতা, তারপর বটগাছের ফাটল থেকে কালো ছায়া বের হয়ে সরাসরি মকবুলকে জড়িয়ে ধরল। মকবুল চিৎকার করল, তার চোখ লাল হয়ে উঠল, তার কণ্ঠ বদলে গেল, আমি মুক্ত। রশিদ শাহ বুঝলেন এবার আর বন্দি যথেষ্ট না, এবার ধ্বংস করতে হবে। তিনি সবাইকে দূরে সরে যেতে বললেন। মকবুলের শরীরে মাহরুখের ছায়া ছড়িয়ে গেছে, তার চারপাশে বাতাস ঘুরছে। রশিদ শাহ উচ্চস্বরে আয়াত পড়তে লাগলেন। মকবুল বিকট হাসি হাসল, তুই আমাকে মাটি থেকে বাঁধছিলি, এবার আমি মানুষের ভেতরে। রশিদ শাহ মাটিতে নতুন বৃত্ত আঁকলেন। এবার বটগাছ আর মকবুল দুজনকে ঘিরে। কবিরাজ করিমউদ্দিন পাশে দাঁড়িয়ে কাপা কণ্ঠে সহায়তা করছেন। হঠাৎ আকাশে বজ্রপাত, বৃষ্টি শুরু হলো, বিলের পানি উত্তাল। রশিদ শাহ চিৎকার করলেন, যে শক্তি অশুভ ডাকে এসেছে সে শক্তি আজ ফিরে যাবে। মকবুল ছটফট করতে লাগলো, তার শরীর থেকে ধোঁয়া বেরোচ্ছে। মাহরুখ গর্জে উঠল, আমি আগুন, আমি অন্ধকার। রশিদ শাহ শেষ আয়াত উচ্চারণ করলেন। হঠাৎ বটগাছের কাণ্ডে আগুন ধরে গেল, লাল না সাদা আগুন। আগুন দ্রুত ফাটলের ভিতরে ঢুকে গেল। মকবুলের শরীর থেকে কালো ধোঁয়া ছিটকে বের হয়ে সে আগুন টেনে গেল। এক বিকট চিৎকার, তারপর নীরবতা। মকবুল মাটিতে লুটিয়ে পড়ল, নিঃশ্বাস চলছে কিন্তু অজ্ঞান। বটগাছের আগুন নিভে গেছে, কাণ্ড ফেটে দুই ভাগ হয়ে গেছে। ধীরে ধীরে গাছটা কাত হয়ে মাটিতে পড়ে গেল। বিলের পানি শান্ত হয়ে গেল। ভোরের আলো উঠতেই চারকান্দা গ্রাম যেন নতুন জন্ম পেল। বটগাছ পড়ে আছে শুকনো কাঠের মতো, কোনো অন্ধকার আভা নেই। বিলের পানি পরিষ্কার নীলচে। রশিদ শাহ ক্লান্ত হয়ে বসে আছেন। কবিরাজ করিমউদ্দিন বললেন, এবার? রশিদ শাহ ধীরে বললেন, এবার শেষ, ওর আশ্রয় ধ্বংস হয়েছে, আর কেউ ডাকবে না। মকবুল জ্ঞান ফিরলে কাঁদতে লাগলো।
সে বুঝেছে লোভ তাকে কোথায় নিয়ে গিয়েছিল। গ্রামবাসীরা বিলের পাড়ে দোয়া পড়ল। সিদ্ধান্ত হলো এখানে আর কোনো তান্ত্রিকতা, কোনো অশুভ কাজ হতে দেয়া হবে না। কয়েক মাস পর বটগাছের জায়গায় নতুন একটা কুচি গাছ গজালো। মানুষ বলে এটা শান্তির প্রতীক। রাতে আর কোনো লাল চোখ জ্বলে না, বিলের পানি আর কালো হয় না। কিন্তু গ্রামের বৃদ্ধরা মাঝে মাঝে ফিসফিস করে বলে অশুভ শক্তি কখনো পুরোপুরি মরে না। মানুষ যদি তাকে না ডাকে সে আসে না। চারকান্দা শিখেছে ভয় যত বড়ই হোক, একতা আর বিশ্বাস তার চেয়ে বড়, আর লোভ সবচেয়ে ভয়ঙ্কর দরজা। প্রিয় লিসেনার, কেমন লাগলো বিল কেন্দ্রিক এই গল্পটি? অনেকে ভয়ঙ্কর গল্প শুনতে চান। যারা ভয়ঙ্কর গল্প শুনতে চান তাদের জন্য এই গল্পটা শুরু করছি। আরেকটি ভয়ঙ্কর গল্প। বাংলাদেশের এক প্রত্যন্ত এলাকায় ছিল ছোট্ট একটা রেল স্টেশন। নাম তার দেওয়ানগঞ্জ পুরাতন স্টেশন। স্টেশনটা একসময় খুব ব্যস্ত ছিল। দিনে 10-12টা ট্রেন আসতে যেত। কিন্তু এখন চারপাশে আগাছা, ভাঙা বেঞ্চ, মরিচা ধরা সাইনবোর্ড আর প্ল্যাটফর্মের একপাশে দাঁড়িয়ে থাকা এক পুরনো লাল বাতি, যেটা নাকি নিজে থেকেই মাঝরাতে জ্বলে ওঠে। গ্রামের মানুষজন সন্ধ্যার পর ওই স্টেশনের পাশ দিয়েও যেত না, কারণ প্রায় 8 বছর আগে এক ভয়ঙ্কর ঘটনার পর থেকেই বদলে যায় সব কিছু। সে দিনটা ছিল আষাঢ়ের শেষ রাত। ঝড় বৃষ্টি হচ্ছিল প্রচণ্ড। বজ্রপাতের শব্দে কেঁপে উঠছিল আকাশ। রাত প্রায় 1টা। স্টেশনে তখন শুধু একজন লোক ছিল, স্টেশন মাস্টার মতিউর রহমান। বয়স 50-এর মতো। সেদিন একটা পণ্যবাহী ট্রেন আসার কথা ছিল। হঠাৎ প্ল্যাটফর্মে একজন যুবককে দেখা যায়। ছেলেটার নাম সোহেল, গ্রামেরই ছেলে। লোকমুখে শোনা যায় সোহেল কিছুদিন ধরে অদ্ভুত আচরণ করছিল। মাঝরাতের ওই লাইনের দিকে তাকিয়ে বসে থাকতো, নিজে নিজেই কথা বলতো। সেদিন ঝড়ের রাতে সোহেল হঠাৎ লাইনের মাঝখানে গিয়ে দাঁড়িয়ে পড়ে। স্টেশন মাস্টার দৌড়ে বেরিয়ে চিৎকার করে, এই সরে যা, ট্রেন আসতেছে। কিন্তু সোহেল যেন শুনতেই পাচ্ছে না। সে ফাঁকা চোখের সামনে তাকিয়েছিল, মুখে অদ্ভুত একটা হাসি। তারপর দূরে হেডলাইটের আলো, ট্রেনের হুইসেল আর কয়েক সেকেন্ডের মধ্যে ভয়ঙ্কর একটা শব্দ। ঝড়ের মধ্যে সে শব্দ আজও নাকি শোনা যায়। সোহেলের দেহ ছিন্ন ভিন্ন হয়ে যায় লাইনের উপরে। কিন্তু ঘটনা এখানেই শেষ হয়নি। সোহেলের জানাজা হয় পরদিন। সবাই ধরে নেয় ছেলেটা হয়তো পাগল হয়ে গিয়েছিল। কিন্তু সেদিন রাত থেকে শুরু হয় অদ্ভুত ঘটনা। স্টেশন মাস্টার মতিউর রহমান প্রথম লক্ষ্য করেন রাত 1টা বাজলেই প্ল্যাটফর্মে কেউ হাঁটে। মনে হয় কেউ ভেজা পায়ের ছাপ রেখে হাঁটছে। একদিন সাহস করে তিনি টর্চ নিয়ে বের হলেন। পুরো প্ল্যাটফর্ম ফাঁকা, কিন্তু রেল লাইনের উপর দাঁড়িয়ে আছে এক কালো ছায়া। মানুষের মতো কিন্তু লম্বা, অস্বাভাবিক লম্বা, আর চোখ দুটো লাল, আর মুখ থেকে বেরোচ্ছে ধোঁয়ার মতো কিছু। মতিউর রহমান জমে গেলেন। ছায়াটা ধীরে ধীরে ঘুরে তাকালো তার দিকে। তারপর ভেসে উঠল কণ্ঠস্বর, ও আমার ছিল, তোমরা কায়রা নিছো। পরদিন সকালে স্টেশন মাস্টারকে পাওয়া যায় অফিস কক্ষে অচেতন অবস্থায়। তার মুখে আতঙ্কের ছাপ, আর চুলের অর্ধেক সাদা হয়ে গেছে এক রাতেই। 1 সপ্তাহ পর রাত 12:55 একজন চাওয়ালা ছিল, নাম হালিম। সে রাতে দোকান গোটাচ্ছিল। হঠাৎ সে শুনতে পায় কেউ ফিসফিস করছে, হালিম, হালিম। সে ভাবে কেউ হয়তো ডাকছে, কিন্তু চারপাশ ফাঁকা। হঠাৎ তার চোখ পড়ে লাইনের দিকে। সেখানে দাঁড়িয়ে আছে সোহেল, কিন্তু তার শরীর অক্ষত, মুখে সে এক অদ্ভুত হাসি। হালিম ভয় পেয়ে পিছিয়ে যায়। সোহেল হাত তুলে ইশারা করে, আয়। তারপর সে হঠাৎ লাইনের ওপরে শুয়ে পড়ে। হালিম চিৎকার করে দৌড়াতে শুরু করে, কিন্তু হঠাৎ তার পা যেন নিজে থেকেই লাইনের দিকে চলে যায়। ঠিক সেই সময় হঠাৎ ট্রেন আসে, আরেকটা ভয়ঙ্কর শব্দ। পরদিন সকালে লোকজন দেখে হালিমও মারা গেছে ট্রেনে কাটা পড়ে। কিন্তু অদ্ভুত বিষয় হলো তার মুখে ছিল অদ্ভুত হাসি। এরপর থেকে একের পর এক ঘটনা। রাত 1টা বাজলে লাল সিগন্যাল নিজে নিজে জ্বলে ওঠে। টিকিট কাউন্টারে কেউ না থাকলেও খটখট শব্দ। লাইনের পাশে দাঁড়িয়ে থাকা লম্বা ছায়া, আর মাঝখানে কারো হাসির শব্দ। 3 মাসে মারা যায় 5 জন, সবাই একইভাবে। রাত 1টার সময় লাইনের উপর গিয়ে দাঁড়ায়। কেউ থামাতে পারে না। লোকজন বলাবলি শুরু করে, সোহেল মারা যায়নি স্বাভাবিকভাবে, তার মধ্যে নাকি ছিল এক জিন। গ্রামের এক বৃদ্ধ মোল্লা ছিলেন হাফেজ করিমুল্লাহ। তিনি বলেন, এই স্টেশনের জায়গাটা আগে ছিল কবরস্থান। রেললাইন বসানোর সময় কিছু কবর নাকি সরানো হয়নি ঠিকভাবে। একটা শক্তিশালী জিন এখানে ছিল বহু বছর ধরে। তার মতে সোহেল একদিন রাতে এখানে এসে জিনের কবলে পড়ে। জিন তার শরীর ব্যবহার করত, আর যেদিন সে মারা যায় জিন মুক্ত হয়ে যায়। কিন্তু সে একা থাকতে পারে না, সে চায় সঙ্গী। একজন সাহসী যুবক ছিল রাশেদ। সে সিদ্ধান্ত নেয় এই রহস্য শেষ করবে। রাত 12:45 সে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকে। কোরআন শরীফ কিছু আয়াত পড়ে। হঠাৎ বাতাস থেমে যায়। পুরো স্টেশন অস্বাভাবিক নীরব। তারপর লাল বাতি জ্বলে ওঠে। ধীরে ধীরে রেল লাইনের ওপর কালো ধোঁয়া জমতে থাকে।
সে ধোয়া থেকে বের হয় বিশাল এক ছায়া। এবার পরিষ্কার দেখা যায় তার পা মাটিতে ছোঁয়া নেই, চোখে আগুনের মতো, মুখে ভয়ঙ্কর হাসি। সে বলে, এই জায়গা আমার, যারে চাই নিব। রাশেদ কাঁপতে থাকে, কিন্তু আয়াত পড়া থামায় না। হঠাৎ ছায়াটা ঝড়ের মতো ছুটে আসে। চারপাশে ট্রেনের হুইসেলের শব্দ, যদিও কোনো ট্রেন নেই। স্টেশন কেঁপে ওঠে। পরদিন সকালে লোকজন দেখে স্টেশন ভাঙা, সিগন্যালে ছিঁড়ে পড়া। রাশেদ অজ্ঞান হয়ে পড়ে আছে, কিন্তু সে বেঁচে আছে। সে বলে, ও গেছে না, ও অপেক্ষা করছে। আজও নাকি ওই স্টেশন বন্ধ। রাত 1টা বাজলে দূরে ট্রেনের শব্দ শোনা যায়। লালবাতি জ্বলে ওঠে, আর কেউ যদি লাইনের দিকে তাকায় সে দেখতে পায় সোহেল দাঁড়িয়ে আছে, হাত তুলে ইশারা করছে, আয়। আর যদি কেউ সাড়া দেয় তাহলে পরদিন সকালে আবার শোনা যায় ট্রেনে কাটা পড়ার খবর। লোকজন বলে জিন নাকি একা থাকতে পারে না, সে সঙ্গ চায় আর বেছে নেয় যারা ভয় পায়। যদি কখনো গভীর রাতে ফাঁকা স্টেশনে দাঁড়িয়ে থাকো, আর যদি কেউ তোমার নাম ধরে ডাকে, পেছনে তাকিও না, কারণ হয়তো ও এখনো অপেক্ষা করছে। প্রিয়, এতক্ষণ গল্প শুনলেন একটা বাস্তব ঘটনা দিয়ে আজকের এপিসোড শেষ করছি। আশা করি পরীর এই বাস্তব ঘটনাটা আপনাদের অনেক ভালো লাগবে। তো শুরু করছি পরীর বাস্তব ঘটনা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমার নাম জয়, আমার বাড়ি শেরপুর, আমি থাকি ঢাকা। এখন যে ঘটনাটা বলবো এটা ঘটেছে আমাদের বাড়িতে। আমিও আমার বাবা অটো চালাই। বাবা যদি সকালে বের হয় দুপুরে চলে আসে বাড়িতে, আমি দুপুর থেকে রাত পর্যন্ত অটো চালাই। এখন আসি মূল ঘটনায়। একদিন রাত একজন লোক এসে বলে, যাবেন ভালুকাতে? তখন রাত প্রায় 12টা বাজে। আমরা আস্তে আস্তে দেরি হয়ে গেছে। পরে আমি বললাম, আমি এখন যাব না, বাসায় যাব, রাত অনেক হয়েছে। পরে লোকটি আমাকে বলে যে, ভাই, আমার বাসায় আমার ওয়াইফ অনেক অসুস্থ, জরুরি যেতে হবে। আশেপাশে তো আর কোনো অটো নেই, আপনাকে পেয়েছি, প্লিজ আমাকে নিয়ে যান। এই বলে উনি অনেক জোরাজুরি করে। ওনার জোরাজুরিতে পরে আমি বললাম, আচ্ছা ঠিক আছে, ওঠেন। আমার কথায় উনি অটোতে উঠলে আমি নিয়ে যেতে লাগলাম। আমি যে লোকটাকে অটোতে করে নিয়ে যাচ্ছি, ওনার বাসার সামনে একটা বড় গোরস্থান আছে। ওনার বাসা থেকে একটু দূরে। পরে আমি লোকটাকে নামিয়ে ভাড়া নিয়ে আবার অটো নিয়ে ফিরছিলাম। আমি সেখান থেকে ফেরার সময় সেই গোরস্থানের কাছে আসলে দেখতে পেলাম গোরস্থানে কে জানি দাঁড়িয়ে আছে। ওনার মুখ দেখা যায় না, সাদা কাপড়, মুখ দেখা যাচ্ছে না। তখন আমি ভয়ে অটো জোরে চালিয়ে সেখান থেকে আসতে থাকি। রাত প্রায় 12টা 30 বাজে। আশেপাশে কোনো লোকজন নেই। যখন আমি গ্রাম থেকে মেন রোডে আসি, তখন আমি ফিল করি আমার অটোতে কে জানি বসে আছে। আমি পেছনে ঘুরে দেখি কেউ নেই। এদিকে তখন আমার অটোটা অনেক ভারী হয়ে গেল। আমার অটো মনে হয় অনেক ভারী, স্লো চলছে। এভাবে যখন আমি আমার বাসার সামনে আসি, তখন আমার অটো একদম হালকা হয়ে যায়। পরে আমি বাসায় যেয়ে হাত মুখ ধুয়ে শুয়ে পড়ি। পরের দিন আমি কাজ শেষ করে তাড়াতাড়ি বাসায় আসি, হাত মুখ ধুয়ে খাওয়া দাওয়া করে শুয়ে পড়ি। আমি শুয়ে পড়ার পর স্বপ্নে দেখতে পাই সেই সাদা কাপড় পরা লোকটিকে। উনি আমাকে স্বপ্নের মধ্যে বলে, ভয় পেলে। ওনার কথায় তখন আমার ঘুম ভেঙে যায়। আমি উঠে দেখি রাত 1টা বাজে। এই ঘটনার পরের রাতে আমি দোয়া কালাম পরে ঘুমিয়ে গেছি। এর পরের দিন রাত 9টার দিকে একটা মেয়েকে দেখি, খুব সুন্দর। কখনো এর আগে এরকম মেয়ে আমি দেখিনি। আমাদের গ্রামে এসে আমাকে বলে, যাবেন? আমি বললাম, রাত অনেক হয়েছে, কোথায় যাবেন? তখন মেয়েটা বলল, আমি ভালুকায় যাব। এই কথা শুনে আমার একটু ভয় লাগে। পরে আমি বললাম যে, দেখেন, শহরে যেতে পারবেন, কিন্তু আমি গ্রামে ঢুকতে পারবো না, আমি আপনাকে মেন রোডে নামিয়ে দেব। পরে মেয়েটা আমাকে বলে, না, আমাকে একটু ভেতরে নামিয়ে দিয়ে না, আমার নানু অনেক অসুস্থ, আমি একা যাচ্ছি, এত রাতে একটা মেয়ে যাচ্ছে, কিভাবে যাব? মেয়েটার কথায় পরে আমি ভাবছি কি করব। পরে কিছু মনে না করে মেয়েটাকে বললাম, আচ্ছা ঠিক আছে, উঠে বসেন। আমার কথায় মেয়েটা অটোতে উঠে বসলেন। মেয়েটা যেই অটোতে উঠে বসলেন, মনে হলো কেউ নেই অটোটাতে, কারণ আমি বুঝতে পারছি আমার অটো অনেক হালকা লাগছে। যাই হোক, তবু আমি মেয়েটাকে নিয়ে যাচ্ছি। যেতে যেতে আমি দেখতে পাই এই রাস্তা যে এর আগে আমি একটা লোক নামিয়ে দিয়েছিলাম। পরে মেয়েটা গোরস্থানের আগে নেমে পড়ল। মেয়েটি নেমে মুচকি হাসি দিয়ে বলল, ভালো থাকবেন, দেখে শুনে যাবেন। মেয়েটার কথায় চলে আসলাম বাড়িতে। পথে আমার সাথে কিছু ঘটেনি। পরে আমি বাসে যে হাত মুখ ধুয়ে খেয়ে শুয়ে পড়ি। পরের রাতের দিন আমি শুয়ে ঘুমিয়েছিলাম। আমি শুয়ে পড়ার পর স্বপ্নে সেই মেয়েটাকে দেখি, যে মেয়েটা অটো করে নিয়ে গিয়েছিলাম। সেই মেয়েটা মুচকে আসছে। মেয়েটাকে স্বপ্নে দেখে ঘুম ভেঙে যায়। সে রাতে আর কিছু ঘটে না। এদিকে পরের রাতে খাবার খেয়ে শুয়ে ভাবি, মেয়েটাকে যদি আরেকবার দেখতে পেতাম। এসব ভাবতে ভাবতে দেখি আমার জানলা দিয়ে একটা আলোটা এসে আমার ঘরে প্রবেশ করলো। আর নিমিষে দেখি সেই মেয়েটি। হঠাৎ মেয়েটাকে দেখে আমি একটু ভয় পাই। পরে মেয়েটির জিজ্ঞাসা করি, আপনি এখানে কিভাবে আসলেন? পরে মেয়েটি আমাকে বলে, ভয় পাবেন না। পরে আমি বলি যে, আপনি সত্যি করে বলেন,
পরে মেয়েটি আমাকে বলে ভয় পাবেন না, আমি সব বলবো। পরে সেই মেয়েটি আমাকে বলে আমি একজন পরী, আমার নাম মায়া। কয়েকদিন আগে তুমি একজন লোককে নিয়ে গিয়েছিলে না অটো করে, সে কবরস্থান পার হয়ে গ্রামে, সে লোক ছিল আমার বাবা। মেয়েটার কথা আমি বলি কি বলো এসব? পরে পরী বলে হ্যাঁ সত্যি। বলছি পরে আমি তাহলে তোমার বাবা আমাদের দেশে কেন আসছেন? পরে পরী বলে আমি তোমাকে সব বলছি শোনো, আমাদের দেশে কিছু খারাপ জিনের সাথে যুদ্ধ হয়। তখন আমার বাবা বলে আমাকে মাকে মানুষ দেশে আসতে, তখন আমি আমার মা আগে চলে আসি তোমাদের দেশে। পরে বাবাও আসেন, কিন্তু শয়তান জিন পিছু নেন বাবার, কারণ আমাদের একটা লাঠি ছিল শক্তিশালী, সেটা কেড়ে নিতে। আমার বাবার পেছনে সেদিন শয়তান জিন লেগেছিল। এমন অবস্থায় বাবা তোমাকে দেখতে পায়, পরে তোমার কাছে গেলে সেই শয়তান জিনগুলো চলে যায়। পরীর কথা আমি বলি তাহলে তোমার বাবা ভালো কথা গিয়েছিল কেন? আমার কথায় পরী বলে বাবা সেদিন তোমাকে নিয়ে কোনো মানুষের বাড়িতে যায়নি। বাবা যেখানে গিয়েছিল ওখানে বা আমার বাবার বন্ধু আছে, সে অনেক শক্তিশালী, তাই শয়তান জিনগুলো সেখানে যেতে পারে না, তাই তোমাকে নিয়ে গেছে। পরে আমি বললাম তাহলে আমি যাকে দেখছি সেদিন গোরস্থানের সাথে কাপড় মুখ দেখা যাচ্ছিল না, সে কে ছিল? তখন পরী বলে সে আমার বাবার বন্ধু, সে তোমাকে ধন্যবাদ দিয়েছিলেন। পরীর কথা আমি বললাম ও এই ঘটনা। এদিকে পরী এত সুন্দর কথায় ওর প্রেমে পড়ে গেছি। কিছুক্ষণ পরে ফজরের আজান দিবে, তার ভেতরেই পরী বলল আমি চলে গেলাম, আবার আসবো। কথাটা বলে পরী চলে গেলেন। এদিকে আমিও ঘুমিয়ে পড়লাম। পরের দিন কাজ শেষে বাড়িতে আছি, খেয়ে দিয়ে শুয়ে পড়ি আর পরীর কথা ভাবতে থাকি, কিন্তু পরী আসে না। এভাবে 2 দিন হয়ে গেল। পরের দিন পরী আসে, কান্না করে। পরীর কান্না দেখে আমি বলি কি হয়ে তোমার কান্না করো কেন, বলো আমাকে। পরে পরী বলে শয়তান জিনেরা আমার মা বাবা বন্দি করে রেখেছে, কোথায় রাখছেন আমি জানি না। তখন আমি বলি কি বলো, কিভাবে বন্দি করলো তোমার মা বাবাকে? তখন পরী বলে কিভাবে বন্দি করলো তোমার মা বাবাকে? তখন পরী বলে আমার মা বাবা একটু ঘুরতে বেরিয়েছিলেন, তখন কিছু জিন ধরে নিয়ে যায়, পরে কালো জাদু করে বন্দি করে রাখেন। পরে বাবার বন্ধু কিছু করতে পারিনি, এখন আমি কি করব? পরে আমি বলি যে তুমি কান্না করো না, আমাদের দাদু আছেন, উনি অনেক বড় কবিরাজ, আমি দাদুর সাথে কথা বলে দেখি কি করা যায়। পরে আমি বলি যে এখন তোমার কিছু হয়ে, পরে পরী বলে যে আমার কিছু হবে না, আমি আমার বাবার বন্ধুর কাছে থাকবো। পরীর কথা আমি বললাম তাহলে আমি তোমাকে পাবো কিভাবে? তখন পরী বলে তুমি মনে মনে আমার নাম ধরে ডাকবে, আমি আসব। পরে আমি বলি আচ্ছা ঠিক আছে। পরী বলে তাহলে এখন আমি চলে যাই, পরে আসব। আমি বলি যাও, কান্না করো না, আমি আছি তোমার সাথে। আমার কথায় পরী চলে গেলেন। এরপর আমি আমার কবিরাজ দাদুর কাছে যাই। আমি আমার দাদুর কাছে সব খুলে বলি। পরে দাদু বলে আচ্ছা একটু দাঁড়া, আমি একটু খোঁজ নিয়ে দেখি। কিছুক্ষণ পর দাদু আসেন। পরে বলে পরী বাবা মাকে এমনই নিঝুম জঙ্গলের মাটির তলে বন্দি করে রেখেছে শয়তান জিনেরা, কিন্তু সেই জায়গায় অনেক বিপদে আছে, কারণ সেখানে অনেক জিন পাহারায় রাখছে। পরে আমি বলি দাদু এখন কি করব? পরে দাদু বলে আচ্ছা তুই এখন যা, কালকে আসবি, আমি সব বলবো কিভাবে কি করবি। এই কথা বলে আমি বাড়ি চলে আসি। রাত হতে পরী আসে আমার কাছে, পরে আমি সব খুলে বলি। পরে আমি বলি তুমি কালকে আমার সাথে যাবে দাদুর কাছে, কি বলে তুমি শুনবে? আচ্ছা, পরী বলে ঠিক আছে আমি যাব। অনেক কথা বলি, পরে পরী চলে যায়। পরের দিন আমি আর পরী একসাথে যাই দাদুর কাছে। পরে দাদু বলে আই ঘরে। পরে দাদু পরীকে বলে যেখানে তোমার বাবা মাকে বন্দি করে রাখছেন সেখানে অনেক সমস্যা হবে। এরপর দাদু 2টা বোতলের পানিতে ফু দিয়ে আমাকে বলে একটা বোতলের পানি তুই খাবি, আর একটা ওই জিনদের গিয়ে গায়ে মারবি, যাতে তোর কোনো ক্ষতি হবে না, কিন্তু সাবধান কোনো জিনের বাচ্চা জানতে না পারে, কারণ সেখানে একটা জিন বেঁচে না থাকে, যদি বেঁচে যায় তাহলে তোদেরকে মেরে ফেলবে, আর যদি বেশি সমস্যা আমি আসবো, ঠিক আছে? পূর্ণিমা রাতে কালকে যাবি, পরীকে সাথে নিয়ে যাবি না, কারণ জিনেরা পরীকে খুঁজে বেরিয়েছে, তোর একা যেতে হবে। এসব কথা শুনে পরীর দিকে তাকিয়েছিলাম। পরে আমি বাড়ি যাই, পরী চলে আসবে। পরী রাত, পরী আসে, পরী বলে কি যে করবো দেখি, আল্লাহ ভরসা। পরী চলে যায়, আমি বেরিয়ে যাই জঙ্গলের দিকে। তখন দেখতে পারি আমার আশেপাশে অনেক বাতাস। আমি একটু পানি খাই, আর এখন আমি গাছে খুঁজে পাচ্ছি না, কি যে করবো এখন। চলে আসবো, পরে খুঁজে পাই, তাড়াতাড়ি মাটি খুঁড়ে দেখি একটা কাচের বোতলে পরীর বাবা মা বন্দি। তখন আমি বোতলের মুখ খুলে দিই, তখন বাতাসের মতো কালো ধোঁয়া বোতল থেকে বেরিয়ে চলে যায়। তখন আমি দেখতে পাই আমার আশেপাশে অনেক জিন, ওরা আমাকে বলে কে তুই, এই মাটি খুঁড়ে বোতল খুঁড়ে দিলি কেন? তোকে এখন জিন বাদশার কাছে নিয়ে যাব। তখন আমি কি করবো আমি জানি না। পরে আমার মনে পড়ে গেল দাদুর দেয়া পানির কথা। তখন চালু করে বোতলের পানি তাদের গায়ে মারি, সাথে সাথে ওরা বাতাসে মিশে যায়। পরে আমি চলে আসি ফজরের আজান পড়ে, তখন উজু করে নামাজ পড়ে শুয়ে পড়ি। এরপর হঠাৎ করে মা আসে আর ডাকে, এই জয়। পরে ঘুম থেকে উঠে দেখি
মা বলে কি হয়? তোমার কালকে রাতে পারি না বাড়ি পরে আমি বলি যে একটা বন্ধু বাড়িতে ছিলাম, তার বোনের বিয়ে ছিল, ও দুপুরে গেছে আয় খেতে আয়। পরে আমি খেয়ে দিয়ে কাজে চলে যাই, ও বাড়িতে আসি, খাওয়া দাওয়া করে শুয়ে পড়ি। পরে পরি আসে আমার কাছে, পরি আমাকে অনেক ধন্যবাদ দেয়। আমি ঠিক আছে, পরে পরির সাথে কিছুদিন পর কথা হয়ে পরে আমার সমস্যা হয়, আমি স্বপ্নে দেখি জিন আসে ভয়ঙ্কর আমাকে, তুমি আমার জিনগুলোকে মেরে ফেলেছে, আমি সবাইকে ছাড়বো না। পরে আমার ঘুম ভেঙে যায়, পর দেখি মা ঘর থেকে চিৎকার করে। পরে আমি যাই বাবাকে, বাবা কি হয়েছে? বাবা তোর মা কি হয়েছে? আমি জানি না। মাকে পানি টানি দিয়ে জ্ঞান ফিরে পেলাম। মাকে বলি মা কি হয়েছে তোমার? মা বলে আমি একটু পানি খেতে গিয়েছিলাম, তখন ভয়ঙ্কর চেহারা দেখে আমার সামনে দাঁড়িয়ে পড়ি। আমি বলি ঠিক আছে এখন ঘুমাও। পরে আমি দাদুর কাছে যাই, দাদুর কাছে সব খুলে বলি। দাদু বলে একটু দাঁড়া কিছুক্ষণ। পরে দাদু এসে তুই যে জিন মেরে ফেলেছিস তার ভিতরে একজন বেঁচে গেছে, সে জিন বাদশা, সব বলে দিয়েছে। এখন দাদু আমি কি করব? দাদু আমাকে তাবিজ দেয়। পরে আমি বাড়িতে আসি, রাত পরি আমার কাছে আসে। পরে আমি সব খুলে বলি। পরে পরি বলে সমস্যা এখন থেকে আমি তোমার পাশে আছি। এই কথা বলে পরি চলে যায়। পরে ঘুমিয়ে যাই, দেখতে পাই যে কে জানি যেন ডাকে। দেখতে পাই সে যে স্বপ্নে দেখা গেল ভয়ঙ্কর জিন। সে বলে তোকে যতই তাবিজ দেখ না কেন কোনো কাজ হবে না, আমি সবাইকে মেরে ফেলবো। এই কথা বলে চলে যায়। আর একটু পর পরি আসে। আমি বলি তুমি কোথায় ছিলে? তখন পরি বলে তোমার কাছ থেকে একটু দূরে ছিলাম, আমি আসতে পারি নাই কারণ সেই জিনটা কাছে আমাদের শক্তিশালী আছে, তাই কাছে আসতে পারি নাই। এরপরে পরি চলে যায়। পরি চলে যাবার পর আমি দাদুর কাছে যাই। দাদু বলে এখন আমার কিছু করার নেই রে দাদু। আর কিছু না করায় আমি বাড়িতে আসি, ফজরের নামাজ পড়তে যাই। পরে ইমামের কাছে সব খুলে বলি। পরে আমাকে বলে একটা কাজ করতে, কিন্তু খুব সাবধানে কাজটা করতে হবে। পরে আমি কি করব? পরে তোমার পরীকে বলবা কালকে রাতে তোমার রূপ ধরে তোমার ঘরে থাকতে, সে রাতে তোকে কাছে আসতে, সে জিন তোকে মারতে। তখন যদি তুমি জিনদের হাত থেকে ওদেরকে নিতে পারো, লাঠির মতো কিছু নিতে পারো, তাহলে তুমি ওদের কাছ থেকে বেঁচে যাবে। এই কথা শুনে আমি পরীকে ডাকি। পরে আসে, তখন আমি সব খুলে বলি। পরি বলে ঠিক আছে, এই বলে রাজি হয়। তখন রাত 11টা বাজে। আমি আমার ঘরের পাশের বড় ঝুড়ি আছে, সেখানে আমি লুকিয়ে পড়ি। তখন আমার রূপ ধরে শোয়ায় আমি আছি। কিছু পরে আমি দেখি 4জন জিন নিয়ে আসে আমার ঘরে আমাকে মারতে। তখন আমি দেখি ওরা পরীকে দেখে হাত পাও করে ধরে রেখেছে। এদিকে দেখি কাঠিটা তার হাতে। আমি কাঠি দেখে আস্তে আস্তে তার কাছে গিয়ে কাঠিটা থাবা মেরে হাতে নিয়ে বলি পরীকে ছেড়ে দে, নাহলে আমি তোদের সবাইকে মেরে ফেলবো। জিন আমাকে বলে কাঠিটা রে, না হলে তোকে মেরে ফেলবো। পরে আমি বলি তোরা পরীকে ছেড়ে দে, আমি এই ভাবি এই কাঠিতে কিভাবে চালাতে হয় আমি জানি। পরে দেখি পরি বাবা মা আসে বলে কাঠিটা দে আমাকে। তখন ওই জিন বলে তুই যদি কাঠি আমার কাছ থেকে না দিস তাহলে আমি তোদের সবাইকে মেরে ফেলবো। পরে কাঠি পরীর বাবা মার কাছে দেই। তখন ওরা কি জানি বলে তাদের কাছ থেকে ধরে, আর তখনই সেই জিনেরা বাতাসে মিশে যায়। এরপর স্বাভাবিক হয়ে যায়। এরপর মা আসে, বলে জয় কি হয়েছে তোর? কাছে কার সাথে কথা বলছিস? আমি না মা, আমার বন্ধু ফোন দিয়েছিল তাই একটু কথা বলেছি। ও অনেক রাত হয়েছে, ওকে তুমি মা যাও। আমার কথায় মা চলে গেলেন। এদিকে তখন পরীর বাবা মা চলে গেলেন। এই ঘটনার পর বাবা মা আমার বিয়ে ঠিক করেন। আমি তো আমার বাবা মা কখনোই ফেলাইনি। পরে আমি বলেছি ঠিক আছে মা, তোমাদের যা ভালো মনে হয় তাই করো। পরে রাত পরি আসে, আমি পরি বলি আমার মা বাবা বিয়ে ঠিক করেছেন। পরে পরি বলে খুব ভালো কথা। পরে আমি বলি একটা কথা বলো, আমি তোমাকে ভালোবাসি। পরি বলে কি বলো? কিন্তু আমি বিশ্বাস করি আর আমার ভালো বন্ধু মনে করি। পরে আমি বলি তোমাকে ছাড়া কাউকে বিয়ে করতে পারবো না। পরি বলে দেখো, আমি তোমাকে আমার মন থেকে বন্ধু ভাবি। পরে পরি বলে তুমি বিয়ে করো, আমি তোমার পাশে সবসময় থাকবো বন্ধু হয়ে। পরে পরি চলে গেলে পরে আমার বিয়ে হয় আমার মামাতো বোনের সাথে। এর কিছুদিন পর বিয়ে হয়। বিয়ের পর আমি আমার বউকে বলি তোমাকে একটা কথা বলবো। তখন বউ বলে কি বলো? তখন আমি বলি আমার একটা বন্ধু আছে, তার নাম মায়া, সে মানুষ না, সে হলো পরি। আমার কথা আমার বউ বলে কি বলো? সত্যি? সত্যি হলে আজকে রাত পরিটায় ডাকবা, দেখবো আমি। তখন আমি বউকে বলি তুমি তো আবার ভয় পাবে না?
পরে বউ বলে, না তুমি তো আছো। পরে রাতে পরীকে ডাকলাম, এর কিছু পরে পুরী আসে আর আমাদের সাথে কথা বলে, আমাদের দোয়া করে যায় আর বলে সময় বিপদে থাকবে, এই চলে পুরী চলে যায়। এখন আমাদের বিয়ে 6 বছর, এখন পুরী আমাদের কাছে আসে আর চলে যায়। প্রিয় লিসেনার, কেমন লাগলো আজকের এই ঘটনাগুলো আমাদেরকে কমেন্ট করে জানাবেন। দেখা হবে পরবর্তী কোনো গল্পে।